ইজি টু লার্নিং স্কুলে তোমাদের আরো একবার স্বাগত। তো সামনেই তোমাদের সেমিস্টার 3 পরীক্ষা, বোর্ড পরীক্ষা দ্বিতীয়বার তোমরা উত্তীর্ণ হচ্ছ। তো তোমাদের অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়েছো, স্যার কেমিস্ট্রি সিলেবাস শেষ হচ্ছে না, সিলেবাস শেষ হচ্ছে না। অবশ্যই সিলেবাস শেষ হবে। জানোই তোমরা কত বড় সিলেবাস। আমরা কিন্তু গ্রুপ 15টা অলরেডি রেকর্ডেড, হয়তো আজকের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আজকে আমরা যেটা রেকর্ড করব সেটা হলো, যেটা তোমরা ভিডিওটা আকারে পাবে, তা হলো গ্রুপ 17 আর গ্রুপ 18। দেখো, এইগুলো থেকে কিন্তু আমাদের সিলেক্টিভলি পড়তে হবে, আমাদের একটু স্মার্টলি পড়তে হবে। কারণ এইগুলো তুমি পুরোটা পড়ে সেখান থেকে বাইরে বের করে আসা, কিন্তু মনে রাখা অত্যন্ত কষ্টকর, আর সময়ও কিন্তু অত্যন্ত কম। চলো তাহলে শুরু করি আমরা স্ট্র্যাটেজিক্যালি কিভাবে পড়ব। গ্রুপ 17 মানে হচ্ছে হ্যালোজেন কম্পাউন্ড। কি কি আছে সেখানে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটাইন। এটা হলো এমন একটা সিরিজ যেখানে যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তারা বিভিন্ন ফেজে থাকে। যেমন ধরো ফ্লুরিন আর ক্লোরিন। ফ্লুরিন ক্লোরিন হলো গ্যাসিয়াস, এই দুটো হচ্ছে মেনলি গ্যাসিয়াস ইন নেচার। আবার তুমি যদি বিয়ার, ব্রোমিন, এরা রুম টেম্পারেচারে কিভাবে থাকে? লিকুইড ফর্মে থাকে। আর আয়োডিন থাকে সলিড ফর্মে। আয়োডিন, অ্যাস্টাটাইন, এ দুটো থাকে সলিড ফর্মে। ঠিক আছে? তাহলে এবার এদের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন করি, দ্যাট ইজ ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হবে? দেখো, ফ্লুরিন, ফ্লুরিন মানে হলো 9, দ্যাট ইজ হিলিয়াম 2s2 2p6। ঠিক আছে? ও সরি, 2p5, হ্যালোজেন করছি আমরা 2p5। নেক্সট দেখো ক্লোরিন। ক্লোরিন হলো 17। 17 কিভাবে থাকে? নিয়ন 10 এখানে চলে গেল, তারপর থাকবে 3s2 3p5। নেক্সট চলে এলো ব্রোমিন। ব্রোমিনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো, মানে নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন নাম্বার 35। তাহলে নেক্সট নোবেল গ্যাস, দ্যাট ইজ আর্গন। আর্গনের পর চলে আসবে প্রথমে দিয়ে দিই 4s, 4s2 3d10। এখানে দেখো 3d অরবিট প্রবেশ করছে। নেক্সট হচ্ছে আমাদের 4p5। তারপর আয়োডিন। আয়োডিন হলো 53। এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? আয়োডিন মানে হলো ক্রিপ্টন। ক্রিপ্টনের পরে দেখো, তাহলে জাস্ট এখানটায় কি হয়ে যাবে? 5p। এবার 5pর আগে তাহলে কি ফিল আপ হবে? 4d ফিল আপ হবে। 4d আছে, 4d10, 5s2 5p5। আর সব শেষে আছে অ্যাস্টাটাইন, যেটা হলো তোমাদের 85। এগুলো আমারও মনে থাকে না, তোমাদের যদি মনে থাকে খুবই ভালো, কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু মনে রাখো। দেখো তাহলে কি হবে? এর জন্য আসবে জেনন। জেননের পর আসবে 5d10 4f14 6s2 6p5. This is the general electronic configurations of all the halogen element. হ্যালোজেন ফ্যামিলিতে কে কে থাকে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের প্রত্যেকের ইলেকট্রনিক কনফিগারেশনটা এইরকম। লাস্টের যে আউটার মোস্ট অরবিটাল, সেইটা হবে তার যে, যদি আমি জেনারেল কনফিগারেশনটা করি, সেটা আমরা বলতে পারবো এর জেনারেল কনফিগারেশনটা হলো ns2 np5। This is the general configuration of general electronic configuration, ঠিক আছে? ns2
np5। তাহলে হ্যালোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা মোটামুটি শিখলাম। এবার দেখো হ্যালোজেনের যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলো সেইগুলো তোমাদের জানতে হবে। প্রথমত আছে অ্যাটমিক রেডিয়াস আর আয়নিক রেডিয়াস। দেখো এর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই, তাই এর পরীক্ষায় আসার চান্স কিন্তু কম। দেখো নর্মালি গ্রুপ ওয়াইজ কিভাবে থাকে? গ্রুপ ওয়াইজ থাকে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। ঠিক আছে, অ্যাস্টাটাইন আমাদের দরকার নেই। আমাদের এই আমাদের আয়োডিন অবধিই মনে রাখলেই হবে। যা ইলেকট্রনিক কনফিগারেশন যা খুশি দেয় আয়োডিন অবধিই দেয়, কারণ এই কম্পাউন্ডটা অ্যাস্টাটাইন হলো রেডিও অ্যাক্টিভ, তাই এরগুলো কিন্তু আমরা অতটা দরকার নেই। তাহলে দেখো যত গ্রুপ ওয়াইজ আমরা নিচের দিকে যাব কি হবে, দেখো একটা করে সেল আমার ইনক্রিজ করছে। ঠিক আছে, কি হচ্ছে না, নাম্বার অফ সেল ইনক্রিজ করছে। যদি নাম্বার অফ সেল ইনক্রিজ করে সেক্ষেত্রে রেডিয়াস কি হবে, রেডিয়াসও ইনক্রিজ করবে। ক্লিয়ার? এই অর্ডার কিন্তু এরা দেখা। যত নিচের দিকে যাব নাম্বার অফ সেল ইনক্রিজ করবে, আর নাম্বার অফ সেল যত ইনক্রিজ করবে এদের রেডিয়াস কিন্তু ইনক্রিজ করবে। শুধু একটা কথা মনে রাখবে, এদের যে ইনক্রিজিং অর্ডার সেটা কিন্তু ডিক্রিজ করবে। মানে ফ্লুরিন থেকে ক্লোরিন যতটা রেডিয়াস ইনক্রিজ করবে, ক্লোরিন থেকে ব্রোমিন কিন্তু এতটা ইনক্রিজ করবে না, কারণ ডিউ টু দ্য ডিউ টু দ্য ডি ইলেকট্রন ফুলফিল ডি অরবিটাল এখানে চলে আসছে। তারপরে দেখো এক্ষেত্রেও ততটা ইনক্রিজ হবে না, কারণ এক্ষেত্রে 4f এসে যাচ্ছে 14 আর 5d10 এসে যাচ্ছে, তাই কিন্তু এটা হবে না। মানে রেট অফ ইনক্রিজটা ডিক্রিজ করবে। ঠিক আছে, নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখান থেকে, দ্যাট ইজ ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি কি জিনিস না, কোনো একটা গ্রাউন্ড স্টেটে থাকা গ্যাসিয়াস অবস্থাতে কোনো অ্যাটমের সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন গেইন করার জন্য এবং একটা ইলেকট্রন প্রবেশের ফলে প্রবেশ করার পর একটা অ্যাটমটিকে একটি ঋণাত্মক আধানগ্রস্ত আয়নে পরিণত করার জন্য যে পরিমাণ এনথালপি বা হিট রিলিজ হয় তাকেই আমরা বলবো ওই অ্যাটমের ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো ইলেকট্রন অ্যাফিনিটি কোন দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করার কথা? নাম্বার ওয়ান যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করার কথা সেটা হলো নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ, যত নিউক্লিয়াসের চার্জ বাড়বে তত কি হবে, নিউক্লিয়ার অ্যাট্রাকশন বাড়বে, আর নিউক্লিয়ার অ্যাট্রাকশন যত বাড়বে আউটার মোস্টে ইলেকট্রনকে সে টানতে পারবে, ইলেকট্রনকে নিতে ভালো পারবে। তাহলে এইটা নিউক্লিয়ার চার্জ যত বাড়বে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, তত বাড়বে। নেক্সট হলো সাইজ। দেখো সাইজ যত বাড়বে ইলেকট্রনিক অ্যাট্রাকশন কি হবে, তত কমবে, কারণ ডিস্টেন্স ইনক্রিজ করছে। আর যদি ডিস্টেন্স ইনক্রিজ করে তাহলে কি হবে, যে অ্যাট্রাকশন সেটা নিউক্লিয়ার অ্যাট্রাকশন কি হবে, ডিক্রিজ করবে। তাই জন্য ইএ মানে আয়োনাইজেশন এনথালপিও ডিক্রিজ করার কথা। সেই অনুপাতে আমাদের তাহলে অর্ডার কি হবে গো, ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার হবে ফ্লুরিন সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এই অর্ডারটা হওয়ার কথা, এটা হলো এক্সপেক্টেড। বাট ইন রিয়েলিটি কি দেখা যায়, এইটা আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? দেখো ফ্লুরিন তার ইলেকট্রনিক কনফিগারেশন কি, 2p5 2s2, আর এর ক্ষেত্রে কি হয় বলতো, 3s2 3p5। দেখা গেছে আমাদের ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি যে বহিস্থ কক্ষপথ মানে যেটা হচ্ছে আমাদের 2p, সেইটা অত্যন্ত ছোট, তাতে অলরেডি 5টা ইলেকট্রন আছে। যদি সেই
অরবিটের মধ্যে আরেকটা ইলেকট্রন প্রবেশ করাও তাহলে F মাইনাস পাবে এবং তখন ইলেকট্রনিক কনফিগারেশনটা হয়ে যাবে F মাইনাস কনভার্ট হবে আফটার গেটিং ইলেকট্রন, তাহলে তখন কি হয়ে যাবে 2p6। 2p অত্যন্ত ছোট অরবিট, তার মধ্যে যদি তুমি আরেকটা ইলেকট্রন ঢুকিয়ে দাও, আরেকটা ইলেকট্রন সেখানে চলে আসে, তাহলে কি হবে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কিন্তু ইনক্রিজ করবে। যেহেতু এক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা বেশি হয়, তাই জন্য ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ততটা কিন্তু বেশি হবে না। ঠিক আছে, এই জন্য জাস্ট ক্লোরিনের 3p অরবিটাল আছে দেখো, যেটা অনেকটা আকারে বড়, তার ক্ষেত্রে তার অ্যাট্রাকশনটাও মোটামুটি ভালো, সাইজটাও ঠিকঠাক। এই জন্য কি হয় না, এক্ষেত্রে যেহেতু ইলেকট্রন রিপালশনটা কম, তাই ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু বেশি হয়। তাই জন্য অবজারভেশন যে আমরা যে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা আমরা দেখতে পাই সেটা কিরকম হবে, যে অর্ডারটা হবে ক্লোরিন ফ্লুরিন ব্রোমিন অ্যান্ড আয়োডিন, এই অর্ডারটা কিন্তু শো করবে। কেননা ডিউ টু দ্য ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। দেখো ডেনসিটি মানে আমাদের সাইজ কম, আরেকটা ইলেকট্রন যদি প্রবেশ করে তাহলে কি হয়ে যাবে গো, আরেকটা ইলেকট্রন যদি প্রবেশ করে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা বৃদ্ধি পাবে। ইলেকট্রন ইলেকট্রন রিপালশন যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়ে যাবে, যদি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বৃদ্ধি পায় তাহলে সেটা স্টেবল হবে না, সেটা করতে চাইবে না। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এ অর্ডার। এইটা কিন্তু প্রচুর পরীক্ষাতে আসে, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। চলো নেক্সট দেখি বন্ড এনার্জি। নেক্সট দেখবো বন্ড এনার্জি। বন্ড এনার্জি মানে কি না, যে আমাদের ইলেকট্রনিক যে বন্ডগুলো আছে, ধরো এদের অ্যাটমিসিটি কি, এরা কটা অ্যাটম যুক্ত হয়ে মলিকিউল তৈরি করে, হ্যালোজেনগুলো হচ্ছে দুটো করে নিজেদের মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে বন্ড তৈরি করে। কিভাবে থাকে দেখো, এফ এভাবে থাকে দুটো এফ, সিএল কিভাবে থাকে সিঙ্গেল বন্ড, বিআর কিভাবে থাকে সিঙ্গেল বন্ড, আয়োডিন কিভাবে থাকে নিজেদের মধ্যে সিঙ্গেল বন্ড। এদের আরো যদি তুমি একটা কথা খেয়াল রাখো, দেখবে এদের প্রত্যেকের কি আছে লোন পেয়ার থেকে, কটা করে না 3টে করে লোন পেয়ার থাকে। ঠিক আছে, এইভাবে কিন্তু থাকে। ঠিক আছে, এবার দেখো ফ্লুরিনের আকারটা অত্যন্ত ছোট, টুপি ওভারল্যাপ হচ্ছে, হয়তো ওভারল্যাপটা ভালো, কিন্তু টুপি ওভারল্যাপটা কি হয়, মানে টুপির জন্য খুব ছোট অরবিটাল এই বন্ড লেন্থটা, যার ফলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা এখানে খুব বেশি হয়। বাট ইন কেস অফ ক্লোরিন সেখানে কি হয়, এদের ডিস্টেন্সটা মোটামুটি বেশি। দুটো ক্লোরিন যদি আমি দেখাতে চাই, দুটো ক্লোরিন ধরো যা কি হলো রে, দেখো দুটো ক্লোরিন, এর ক্ষেত্রে কি হবে এই ডিস্টেন্সটা তুলনামূলকভাবে বেশি, তাই জন্য ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটাও কি হবে এক্ষেত্রে কম হবে। বাট ব্রোমিনের ক্ষেত্রেও একই ব্যাপার, কিন্তু আয়োডিনের ক্ষেত্রে বন্ডটা এত বেশি, ওভারল্যাপটাই ভালো হয় না, তাই জন্য এক্ষেত্রেও অর্ডারটা একটু অ্যানামোলাস অর্ডার দেখায়। সব থেকে বেশি ক্লোরিন, তারপরে ব্রোমিন, নেক্সট হচ্ছে ফ্লুরিন, আর সর্বশেষে হচ্ছে আয়োডিন। এক্ষেত্রে বন্ডটাই এত বেশি, এত বড় বড় দুটো অরবিটাল, এক্ষেত্রে ওভারল্যাপটাই আয়োডিনের ক্ষেত্রে ভালো হয়নি। ঠিক আছে, তাই জন্য কি হবে, বন্ড এনার্জির অর্ডার সব থেকে বেশি হবে Cl2, তারপরে হবে Br2, তারপরে হবে F2, আর সবার শেষে হবে IO2। বন্ড এনার্জি অর্ডারটাও কিন্তু এর প্রচন্ড ইম্পর্টেন্ট, যেটা কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট চলো ইলেকট্রন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। কি বলবো দেখো, অল দ্য হ্যালোজেনস আর হাইলি রিঅ্যাক্টিভ। প্রত্যেকটা হ্যালোজেনেরই দেখো কি হয়, এরা সিরিজে কোন দিকে আছে বলো, এরা সিরিজে একদম গ্রুপ ওয়াইজ একদম রাইট হ্যান্ড সাইডের দিকে আছে।
তার ফলে এদের ইলেকট্রোনেগেটিভিটি প্রচন্ড বেশি। তার ফলে কি হয়, এরা হাইলি রিঅ্যাক্টিভ হয়। তারপরে কি আছে, দে রিয়াক্টস উইথ মেটাল অ্যান্ড নন মেটাল টু ফর্ম হ্যালাইডস অ্যান্ড, তারা কি করে, মেটালের সাথেও রিয়াকশান করে কি তৈরি করে, বিভিন্ন ধরনের হ্যালাইড তৈরি করে, মেটাল হ্যালাইড, সোডিয়াম ক্লোরাইড, AlCl3, বিভিন্ন ধরনের করে। আবার নন মেটালের সঙ্গেও BF3, তারপরে ধরো PCl5, এইভাবে NCl3, NF3 এইগুলো তৈরি করে। তার ফলে কি হচ্ছে, এরা মেটালের সাথেও রিয়াক্ট করে, নন মেটালের সঙ্গেও রিয়াক্ট করে। এরা সমযোজী বন্ধনও করে, এরা অসমযোজী বন্ধনও করে, মানে আয়নিক বন্ধনও করে। ঠিক আছে, এরা কোঅর্ডিনেট বন্ধ করতে পারে। এরা কি হয়, হাইলি রিঅ্যাক্টিভ। তাহলে আর একটা কথা, এদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কি হবে, দেখো ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি। ফ্লুরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম, কারণ বন্ড এনার্জি কম, কারণ ডিউ টু ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। তাই ফ্লুরিন হবে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, আর সব শেষে আয়োডিন। এটা হলো এদের রিঅ্যাক্টিভিটি অর্ডার। ঠিক আছে, চলো এখান থেকে আর সেরকম আমাদের কিছু জানার দরকার নেই। এবার পড়তে হবে এদের যে হ্যালো অ্যাসিড গুলো দেখা যায়। হ্যালো অ্যাসিড মানে কোনগুলো দেখা যাবে, দেখো হ্যালো অ্যাসিড মানে এদের দেখা যাবে HF, HCl, HBr, আর তৈরি হবে HI। এবার প্রথম প্রশ্ন যেটা আছে, এদের মধ্যে কার অ্যাসিডিক স্ট্রেংথ সব থেকে বেশি, মানে কার অ্যাসিসিটি মানে সব থেকে বেশি। উল্টো করে যদি প্রশ্ন আসে, কার পিকে ভ্যালু হাইয়ার। আচ্ছা, পিকে ভ্যালু কার হায়ার হয় জানো, পিকে ভ্যালু হায়ার হবে তার যে হবে উইক অ্যাসিড। কেন বলো তো, কারণ যার পিকে ভ্যালু বেশি হাই, তার কি হবে কে ভ্যালু কম। মানে যার পিকে ভ্যালু কম, তার ডিসোসিয়েশন কম, তাহলে সে কম পরিমাণ হাইড্রোজেন দেবে, সে কি হয়ে যাবে, সে হয়ে যাবে উইক অ্যাসিড। ক্লিয়ার, এইটা হচ্ছে অর্ডার। তাহলে এখানে তোমাকে আমি ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে, এর মধ্যে কার পিকে ভ্যালু বেশি বা কার পিকে ভ্যালু কম, বা নর্মালি আসতেই পারে এদের অ্যাসিডিক অর্ডারটা বলো। ঠিক আছে, তাহলে তোমাদের কথা মতো কি হবে একটু ভেবে বলো দেখি। দেখ, ভিডিওটা পজ করে তোমরা কমেন্টে লিখতে পারো। দেখো এক্ষেত্রে আমি তোমাদের বলবো, আমাদের যে HF, দেখো তো HF মানে এই বন্ডগুলো কিভাবে আছে, H এটা সমযোজী বন্ধনে এভাবে থাকার কথা, সিমেট্রিক্যালি ইলেকট্রন পেয়ার গুলো সাজিয়ে গুছিয়ে থাকার কথা, কিন্তু বাস্তবে কি হয়, এটা না থেকে H এইভাবে থাকে। ঠিক আছে, দেখো কারণ F কি হয়, হাইলি ইলেকট্রোনেগেটিভ। সে কি করে, বন্ড পেয়ারে থাকা ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। তার ফলে আমরা কি বলতে পারি, তার ফলে দেখো আমরা বলতে পারি এই যে বন্ডটার মধ্যে একটা পার্সিয়ালি আয়নিক ক্যারেক্টার অ্যারাইজ করছে, তাহলে এই বন্ডটা প্রচন্ড স্ট্রং। তাহলে এখান থেকে কি আমাদের HF থেকে H কে বের করে আনা কি সহজ হবে না, কখনোই সহজ হবে না। এটা একটা কারণ। আরো একটা যদি পয়েন্ট আমি বলি, কেন HF একটা উইক অ্যাসিড, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। দেখো HF মলিকিউলগুলো কিভাবে থাকে জানো তো, অনেকগুলো HF মলিকিউল নিজেদের মধ্যে কি করে, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড ফর্ম করে। এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম করার জন্য এরা কি হয়, এদের থেকে হাইড্রোজেন মলিকিউলকে বের করে নেওয়া প্রচন্ড কষ্টকর। ঠিক আছে, এই জন্য কিন্তু এইটা আমি বলতে পারি এর অ্যাসিডিক ক্যারেক্টার সব থেকে কম। এবার যদি তুমি আমাদের সিরিজটা দেখো, বাকি কে কে আছে, তাহলে বাকি তোমার থাকছে HF, HCl, HBr and HI। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার কি,
ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার হচ্ছে এফ সব থেকে বেশি, সিএল, তারপরে বিআর, তারপরে হচ্ছে হাইড্রোজেন। তাহলে দেখো সব থেকে বেশি কার হবে, কোন বন্ডটা স্ট্রং হবে, এই যে বন্ড স্ট্রং, তাহলে এর অ্যাসিডিক ক্যারেক্টার সব থেকে কম। দিস ইজ দ্য অ্যাসিডিক অর্ডার, অ্যাসিডিক অর্ডার। তাহলে পিকে ভ্যালুর অর্ডার কত হবে, পিকে ভ্যালুর অর্ডার হয়ে যাবে উল্টোটা, কারণ যার অ্যাসিডিক ক্যারেক্টার যত বেশি তার পিকে ভ্যালু ততই কম। তাহলে অর্ডার কি হবে, এইচ এফ সব থেকে বেশি, এইচ সিএল, এইচ বিআর, আর সবার শেষে হবে এইচ আই। দিস ইজ দ্য পিকে ভ্যালু অর্ডার। ঠিক আছে, কি হবে, পিকে ভ্যালু অর্ডার। নেক্সট কোশ্চেন আসি, রিডিউসিং প্রপার্টি। এখান থেকে কোশ্চেন আসতেই পারে, রিডিউসিং প্রপার্টি কার বেশি হ্যালো অ্যাসিড গুলোর মধ্যে, কি প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি। রিডিউসিং পাওয়ার কি হবে, রিডিউসিং পাওয়ার। তাহলে রিডিউসিং পাওয়ারটা কি হবে, দেখো রিডিউসিং পাওয়ার কি কার বেশি হবে, না যে যত ভালো হাইড্রোজেন ডোনেট করতে পারবে। ঠিক আছে, যে স্ট্রং অ্যাসিড তার ডিসোসিয়েশনের ফলে বেশি পরিমাণে এইচ প্লাস তৈরি হবে, তাহলে সে কি অন্যকে ভালো পরিমাণ হাইড্রোজেন দিতে পারবে। তাহলে রিডিউসিং অর্ডারটাও কি হবে, অ্যাসিডিক অর্ডারের সঙ্গে সিমিলার। সরি, ঠিক আছে। এই অর্ডারটা আমরা দেখতে পাবো। আচ্ছা, হাইড্রোজেন বন্ডটা তোমাদের যখন বলেছিলাম, এখানে আর একটা কোয়েশ্চেন তোমাদের কিন্তু আছে। কি কোয়েশ্চেন দেখো, এদের আমি তোমাকে চারটে সল্ট দেখাচ্ছি এমসিকিউর জন্য, কে এইচ সিএল টু, কে এইচ এফ টু, কে এইচ বিআর টু অ্যান্ড কে এইচ আই টু। এদের মধ্যে কোন সল্টটা এক্সিস্ট করে না, এদের মধ্যে কোন সল্টটা এক্সিস্ট করে আর কোনটা এক্সিস্ট করে না কোনগুলো। দেখো এই মলিকিউলগুলো, এই যে সল্টগুলো আমরা তোমাদের দেখিয়েছি, এরা কি করে ফর্ম করে বলো তো। দেখো এখানে একটাই সম্ভব, কিভাবে, ক্যাটায়ন থাকে কে প্লাস, প্লাস থাকবে এইচ এফ টু মাইনাস। ক্যাটায়ন আনায়নে যদি ভাঙি আমরা এইভাবে পাবো। তাহলে আবার যদি তোমরা দেখো এইচ এফ টু কিভাবে তৈরি হয়, এইচ এফ টু তৈরি হয়, দেখো এইচ এফ, আমি একটু ঘুরিয়ে লিখলাম, এইচ এফ আছে, এই এইচ এফ এদের মধ্যে পার্সিয়াল আয়নিক ক্যারেক্টার আছে ডিউ টু দ্য হাইলি ইলেকট্রোনেগেটিভিটি অফ এফ ফ্লুরিন। তার ফলে দেখো এরা আরেকটা এফ মাইনাসের সঙ্গে কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। তাই জন্য এই যে অ্যানায়নটা এক্সিস্ট করবে, বাকিগুলো ইন কেস অফ HCl2, ইন কেস অফ HBr2 মাইনাস, ইন কেস অফ HI2 মাইনাস, এগুলো কিন্তু সম্ভবপর হয় না। কেন কি, দেখো এরা কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না, ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ড, কি করে না, হাইড্রোজেন বন্ড কিন্তু এরা ফর্ম করতে পারে না। তাই জন্য এর অর্ডারটা কি হবে, কি অর্ডার করছি কেন, তাহলে দেখো এইগুলো কিন্তু কোনোটাই এক্সিস্ট করে না, কেবলমাত্র যেহেতু এরা এই HI2, HBr2, HCl2, এরা তো HCl তো হাইড্রোজেন বন্ড ফর্ম করতেই পারে না, তাহলে এই অ্যানায়নগুলো কি করে তৈরি হবে, আর এই অ্যানায়নগুলো যদি তৈরি না হয়
তাহলে এই সল্টগুলোও তৈরি হবে না। তাহলে আমাদের উত্তর হবে এটা। কেবলমাত্র এই সল্টটাই কিন্তু এক্সিস্ট করে। এখান থেকেও কিন্তু এমসিকিউ প্রশ্ন দিতেই পারে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এই অ্যাসিডিক অর্ডারটা ব্যাখ্যা করে দিয়েছি, আমরা অ্যাসিডিক অর্ডার ব্যাখ্যা করে দিয়েছি অলরেডি। আমরা রিডিউসিং পাওয়ার ব্যাখ্যা করে দিয়েছি, লেস্ট হচ্ছে স্টেবিলিটি অর্ডার। তাহলে দেখো অ্যাসিডিক পাওয়ার মানে কি? অ্যাসিডিক পাওয়ার মানে এইচ আই বন্ড, এইচ সিএল বন্ড, এইচ বিআর বন্ড কত তাড়াতাড়ি ভাঙতে পারে। একটা কথা কেমিস্ট্রিতে সবসময় আছে, যে যত বেশি হাইলি রিয়াক্টিভ সে তত লেস স্টেবল, আর যে লেস রিয়াক্টিভ সে কি হবে? হাইলি স্টেবল। ঠিক আছে? মোর রিয়াক্টিভ আর লেস স্টেবল, লেস রিয়াক্টিভ আর মোর স্টেবল। ঠিক আছে? মোর স্টেবল আর লেস রিয়াক্টিভ, লেস রিয়াক্টিভ আর মোর স্টেবল। ঠিক আছে? যারা স্টেবল তারা কেন রিয়াকশন করতে যাবে? যার সংসার ভালো চলছে সে কেন অশান্তি ডেকে আনবে? তাই না? তাহলে দেখো এই বন্ডটা তো সহজে ব্রেক করে না রে, এইচএফ। তাই জন্য তো এইচএফ হয় উইক অ্যাসিড। তাহলে নিশ্চয়ই এইচএফ বন্ডটা স্ট্রঙ্গার, তারপরে এইচসিএল, তারপরে এইচবিআর, তারপরে আইজাই। দিস ইজ দেয়ার স্টেবিলিটি অর্ডার, তাদের বন্ড এনার্জির অর্ডার এরকমই হবে। যে বন্ডের স্টেবিলিটি বেশি সেই বন্ড তো সহজে ভাঙতে চাইবে না, সেই বন্ডের থার্মাল এনার্জি তো বেশি হবে, তাই না? তাহলে এখানে তুমি এটা আরেকটাও করতে পারো, বন্ড এনার্জি অর্ডার। ক্লিয়ার? তাহলে এটার জন্য ভ্যালুটা কি দাঁড়াবে? এইচ এফ এর সব থেকে বেশি, তারপর এইচ সিএল, তারপর এইচ বিআর, আর সব শেষে হচ্ছে এইচ আই। এবার আসি অক্সাইডস অফ আয়োডিন। দেখো এদের আরো আরো অনেক রকম অক্সাইড আছে। ও এফ F2O আছে, Cl2O আছে, আরো অনেক রকম অক্সাইড আছে যেগুলো দেখবে। কিন্তু আমার যেটা মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনো অক্সাইড থাকে, যেটা হলো আয়োডিনের অক্সাইড। কি? যার ফর্মুলা হচ্ছে I2O5। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেন জানো? কারণ এই যে অক্সাইডটা আমরা পাই, আগে এর শেপটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা দেখতে হলো ও আয়োডিন I2, কটা আই চলে গেছে দেখো, দুটো আই অলরেডি চলে গেছে। তাহলে এই দুটো আইয়ের সঙ্গে কি করে, দুটো আই একটা করে আই দুটো করে অক্সিজেনের সঙ্গে যুক্ত, এইটা হলো I2। তাহলে এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ এই যে বন্ডটা, এই বন্ডটা কি হবে? এই বন্ডটা হবে বন্ড লেন্থ বেশি, এই এইচ আই। মানে তুমি এখানে দু ধরনের আইও অক্সিজেন মানে আইও বন্ড দেখতে পাবে। একটা হলো ডবল বন্ড ক্যারেক্টার, আর একটা হলো সিঙ্গেল বন্ড ক্যারেক্টার। যেটা ডবল বন্ড ক্যারেক্টার তার বন্ড লেন্থ কি হবে? কম, ভ্যালুটা হচ্ছে 179 পিকোমিটার। আর যেটা সিঙ্গেল বন্ড তার কি হবে? বন্ড অর্ডার কম, তাহলে তার বন্ড লেন্থ বেশি, এটা হয়ে যাবে 192 পিকোমিটার। এদিকেও সেম। এইবার এটা কেন ইম্পর্টেন্ট জানো? এটা এই কারণেই ইম্পর্টেন্ট, কারণ এই পদ্ধতিতে আমরা কি করতে পারি, এই অক্সাইডটাকে কাজে লাগিয়ে আমরা কার্বন মনোক্সাইডের প্রেজেন্স কিন্তু বুঝতে পারি। মানে কোনো জায়গায় যে কার্বন মনোক্সাইড, যেটা একটা অত্যন্ত ক্ষতিকারক গ্যাস, তার প্রেজেন্ট সেটা আছে কিনা আমরা টেস্ট করতে পারি I2O5 এর সাহায্যে। ঠিক আছে? I2O5 কিন্তু কার্বন ডাই অক্সাইডকে ইজিলি ডিটেক্ট করতে পারে। এবং ধরে রাখো এখানে 30,000 ভলিউম মানে 30,000 ml বায়ু আছে। ঠিক আছে? তাতে 30,000 ml এর মধ্যে যদি 1 ml ও কার্বন মনোক্সাইড থাকে, তাকে কিন্তু ও ডিটেক্ট করতে পারবে। মানে এতটাই সেনসিটিভ। এবং শুধু ডিটেক্ট করতে পারবে না, আমরা কিন্তু এটাকে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করে কতটা পরিমাণ আছে সেইটা কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে? কিভাবে করে দেখো, আয়োডিন I2O5 ইজ আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট।
ইট অক্সিডাইজ কার্বন ডাই অক্সাইড টু কার্বন মনোক্সাইড টু কার্বন ডাই অক্সাইড অ্যাট রুম টেম্পারেচার, এবং যার ফলে কি হবে আয়োডিন সে কি করবে আয়োডিন লিবারেট করবে। মানে দুটো কেস ঘটবে, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড অক্সিডেশন হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, আর I2O5 সেটা কি করবে রিডাকশন হয়ে I2 তৈরি করবে। এই I2 কে আমরা ইউজিং থায়োসালফেট Na2S2O3 টাইট্রেশনের মাধ্যমে এই আয়োডিনকে আমরা ডিটেক্ট করব। তাহলে আমরা ইনভার্সলি মানে এখান থেকে স্টয়সিওমেট্রিক অ্যানালিসিস করে আমরা বলতে পারবো কতটা পরিমাণ CO রিয়াকশন মিক্সারে ছিল। ঠিক আছে, তাহলে দেখো I2O5 কিন্তু একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, যেটা কি করবে যেটা কার্বন ডাই অক্সাইডকে যেটা কিনা কার্বন ডাই অক্সাইডকে কার্বন মনোক্সাইডকে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করে। কি হয় বলো তো রিয়াকশনটা, মানে ধরো একটা ভিজুয়ালি তুমি দেখতে পারবে আয়োডিন এই যে লিবারেট হবে, মানে ধরো I2O5 কোথাও রেখে দিলে দেখবে I2O5টা একটা ওখান থেকে ওর কালারটা হচ্ছে কালারলেস, কিন্তু এখান থেকে একটা গ্যাস বেরোবে যার কালারটা হবে ভায়োলেট পার্পেল কালার। সেটা কি করে বেরোচ্ছে আয়োডিন। এটা একমাত্র সম্ভব যদি মিক্সারে কার্বন মনোক্সাইড প্রেজেন্ট থাকে। তাহলে কি হলো আবার যদি তোমাদের বলি I2O5 এরা কিন্তু হাইলি সেন্সিটিভ টু কার্বন মনোক্সাইড। এরা কি করে কার্বন মনোক্সাইডের সঙ্গে ইজিলি ডিটেক্ট করতে পারে। তুমি এটা যে কোনো একটা খোলা জায়গায় রেখে দাও, এর কোনো কালার থাকে না, কালারলেস। ঠিক আছে, এইবার যদি বায়ুতে কার্বন মনোক্সাইড থাকে, মানে ধরো বায়ুতে কি আছে কার্বন মনোক্সাইড CO, তাহলে সিওর সাথে এ রিয়াকশন করবে, দেখতে পাবে এই সলিড থেকে এখান থেকে একটা এই কালারের জাস্ট এই ধরনের একটা ভায়োলেট কালারের একটা কিন্তু গ্যাস বেরোতে থাকবে। তার মানে তোমাকে বুঝতে হবে ওখানে কিন্তু আয়োডিন প্রেজেন্ট। এবার সেটা এস্টিমেটিক্যালি আমরা কি করে এর এস্টিমেশন করব সেটা কিন্তু আমরা আগে থেকেই দেখিয়ে দিয়েছি। এবার একটা প্রশ্ন আসে, দেখো এর না রিঅ্যাক্টিভিটি না যদি এটাকে বারবার বহুদিন ধরে তুমি কি ফেলে রাখো, এর রিঅ্যাক্টিভিটি কিন্তু কমতে থাকে। এই রিঅ্যাক্টিভিটিটা বাড়ানোর জন্য আমরা কি করি, এতে সামান্য পরিমাণে আমরা কি করব সালফিউরিক অ্যাসিড অ্যাড করে দেওয়া হয়, তাহলেই কিন্তু এর রিঅ্যাক্টিভিটিটা বেড়ে যায়। নেক্সট আসি খুব ইম্পর্টেন্ট টপিক অক্সো অ্যাসিডস অফ হ্যালোজেনস। হ্যালোজেনের বিভিন্ন ধরনের অক্সো অ্যাসিড দেখা যেতে পারে, যেমন দেখো HOX। ঠিক আছে, HOX এটা দেখা যায়, মানে কি HOX কি কি ধরো HOF HOCl HOBr HOI এই অক্সো অ্যাসিডগুলো দেখা যাবে, যেখানে হ্যালাইডের যে অক্সিডেশন স্টেট হবে +1। দেখো প্রত্যেকটা ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সবাই কিন্তু এইটা দেখায়। ক্লিয়ার? লাস্ট দেখো HXiO2, ঠিক আছে, যেটা হচ্ছে হ্যালোরাস অ্যাসিড, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোহ্যালাস অ্যাসিড। যেমন যদি ফ্লুরাইড ধরো তাহলে নাম কি হবে হাইপোফ্লুরাইড অ্যাসিড, হাইপোফ্লুরাস অ্যাসিড, এটা কি হবে হাইপোক্লোরাস অ্যাসিড। এবার দেখো Cl2 মানে HXO2 এইটা কেবলমাত্র দেখায় Cl ক্লোরিন, মানে +3 ভ্যালেন্সি কে দেখাতে পারে শুধুমাত্র ক্লোরিন। এর জন্য কি হবে HClO2 যার নাম ক্লোরাস অ্যাসিড। কি অ্যাসিড?
ক্লোরাস অ্যাসিড, HCl2 ClO2 যার নাম ক্লোরাস অ্যাসিড। এবার দেখো +5 কে কে দেখায়? ক্লোরিন দেখাতে পারে, ব্রোমিন দেখাতে পারে, আয়োডিন দেখাতে পারে। মানে তুমি বলতে পারো HFCl FO3 এটা কিন্তু এক্সিস্ট করে না। বাট বাকি তিনটে যে আছে, HClO3 এক্সিস্ট করে, Cl কেন, Cl তো একবার হয়ে গেছে, BrO3 এক্সিস্ট করে, HiO3 এক্সিস্ট করে। এদের নাম কি হবে? এদের নাম হবে হ্যালিক অ্যাসিড। মানে ক্লোরিনের ক্ষেত্রে আমরা এটাকে বলবো ক্লোরিক অ্যাসিড, ব্রোমিনের ক্ষেত্রে ব্রোমিক অ্যাসিড, আয়োডিনের ক্ষেত্রে আয়োডিক অ্যাসিড। ঠিক আছে, হ্যালিক অ্যাসিড হয়ে গেল। নেক্সট দেখো 4, HiO4। এটাও কিন্তু সবাই দেখায় এক্সেপ্ট ফ্লুরিন। তার মানে ফ্লুরিন ছাড়া বাকিরা সবাই কিন্তু এইটা দেখায়। তাহলে আমি যদি একটা অন্য কালার দিয়ে দেখাই, এটা তুমি দেখতে পাবে না, O4 দেখতে পাবে না, HClO4 দেখতে পাবে, HBrFO4 দেখতে পাবে, HiO4 দেখতে পাবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কোনটা এক্সিস্ট করে না? দেখো এক্ষেত্রে এইটা এক্সিস্ট করে না, বাকি সবাই কিন্তু এক্সিস্ট করে। আবার ClO2 ক্ষেত্রে ClO2 HClO2 এটাই কিন্তু কেবলমাত্র দেখা যায়, বাকিগুলো দেখা যায় না। আর ফ্লুরিনের ক্ষেত্রে শুধু কি দেখায়? HOF, এগুলো সবাই দেখায়, Br সবাই দেখায়, HOI সবাই দেখায়। শুধুমাত্র দেখো F, ফ্লুরিন কোন অ্যাসিডটা দেখায়? হাইপোফ্লুরাস অ্যাসিড, এটাই কিন্তু দেখায়। বাকি কোনোটাই HOF কেবলমাত্র দেখায়, HFO2 দেখায় না, HOO3 দেখায় না। মানে তুমি যদি একটু আমি যদি এবার ইন্ডিভিজুয়ালি দেখাই, ধরো প্রথমে আসি ফ্লুরাইড F কি দেখায়? শুধুমাত্র দেখায় HOF, যার নাম হাইপোফ্লুরাস অ্যাসিড। কি দেখায় না এর তুমি কিন্তু এইগুলো পাবে না, HFO2 পাবে না, HFO3 পাবে না, HFO4, এই চারটে হ্যালো অ্যাসিড কিন্তু অক্সো হ্যালো অ্যাসিড এক্সিস্ট করেই না। এই চারটে হ্যালো অ্যাসিড কিন্তু এক্সিস্ট করেই না, শুধু HOF দেখায়। আবার তুমি যদি ক্লোরিন দেখো, ক্লোরিনের কিন্তু HOCl হাইপোক্লোরাস অ্যাসিড, HOCl2 ক্লোরাস অ্যাসিড, HOCl3 ক্লোরিক অ্যাসিড, HOCl4 পার ক্লোরিক অ্যাসিড, প্রত্যেকটাই এক্সিস্ট করে, প্রত্যেকটাই দেখায়। বাট ইন কেস অফ বিআর এর ক্ষেত্রে দেখো HOBr এক্সিস্ট করে, HOBr2 এক্সিস্ট করে না এক্সিস্ট। তারপরে দেখো HOBr3 এক্সিস্ট করে, HOBr4 সরি কেন করলাম রে, একটু ভুলভাল লিখে দিলাম, এইটা আমার প্রচন্ড ভুল হয়। ক্লোরিন তো বাবা একটাই থাকবে, শুধু অক্সিজেনটা চেঞ্জ হবে। এটা হবে HClO2 এক্সিস্ট করে, HClO3 এক্সিস্ট করে, HClO4 এক্সিস্ট করে। কিন্তু ব্রোমিনের ক্ষেত্রে দেখো HOBr2 এক্সিস্ট করে না, আবার HOBr2 লিখে দিয়েছি। HBrO2 এক্সিস্ট করে না।
নেক্সট এইচ বিআর ও থ্রি এক্সিস্ট করে, এইচ বিআর ও ফোর এক্সিস্ট করে, মানে পার ব্রোমিক অ্যাসিডও কিন্তু এক্সিস্ট করে। লাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আয়োডিন। দেখো আয়োডিনের ক্ষেত্রে কি কি এক্সিস্ট করে, আয়োডিনের ক্ষেত্রে এইচ ও আই এক্সিস্ট করে, এইচ আই ও টু আয়োডাস অ্যাসিড এটা কিন্তু এক্সিস্ট করে না। নেক্সট এইচ আই ও থ্রি এক্সিস্ট করে, এইচ আই ও ফোর এটাও এক্সিস্ট করে। এই সিরিজটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেন আসে। চলো নেক্সট যাই, অ্যাসিডিক অর্ডার। দেখো কি আছে সিরিজটা, এইচ ও এফটা আমি দিয়ে দিচ্ছি, এইচ ও সিএল, এইচ ও বিআর, আর লাস্ট হলো এইচ ও আই। এদের মধ্যে অর্ডারটা কি হবে? দেখো এখানে কিন্তু পিকে ভ্যালু দিয়ে দিচ্ছি, আমরা কি জানি, সরি কে ভ্যালু দিয়েছি, কে ভ্যালু যত বাড়বে অ্যাসিটিক অর্ডার তত বাড়বে, বাট পিকে ভ্যালু তাহলে কে যার বেশি তার পিকে কি হবে কম, ঠিক আছে। তাহলে দেখো এইচ ও এফ এদের অ্যাসিডিক ক্যারেক্টারটা কি করে আছে, যত এইচ প্লাসটা তাড়াতাড়ি বেরোবে। দেখো ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, যেহেতু ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি এই দিকে ইলেকট্রনকে বেশি করে টানবে, এইচ প্লাস তাড়াতাড়ি রিলিজ হতে পারবে। তাহলে দেখো এইচ ও এফ সব থেকে বেশি অ্যাসিডিক, তারপরে হচ্ছে এইচ ও সিএল, তারপরে এইচ ও বিআর, আর সব শেষে হবে এইচ ও আই। এটাই হলো আমাদের অর্ডার। নেক্সট দেখো অ্যাসিডিক ক্যারেক্টার অফ, এবার আমি একটা সিএল এর সমস্তগুলো নিয়েছি, এইচ ও সিএল, এইচ ও সিএল টু, সরি আবার ভুল করছি, দেখ এটা আমার মুদ্রা দোষ, সিএল ও টু, এইচ সিএল ও থ্রি, এইচ সিএল ও ফোর। তাহলে দেখো এদের আমি একটু এটাকে লুইস অ্যাসিড বেস থিওরি দিয়ে ব্যাখ্যা করব। দেখো এদের যে আমরা যদি হাইড্রোজেনটা রিলিজ করে দিই তাহলে কি পাবো, তাহলে দেখো এখান থেকে পাবো ও সিএল মাইনাস, এখান থেকে পাবো সিএল ও টু মাইনাস, এখান থেকে কি পাবো সিএল ও থ্রি মাইনাস, এখান থেকে কি পাবো সিএল ও ফোর মাইনাস। তাহলে দেখো এটার তুমি কোনো রেজোনেটিং স্ট্রাকচার পাবে গো, দেখো কোনো রেজোনেটিং স্ট্রাকচার পাবে না, কিন্তু এর ক্ষেত্রে দেখো তুমি একটা রেজোনেটিং স্ট্রাকচার পাবে, এটার ক্ষেত্রে কতগুলো পাবে, এই একটা পেতে পারো, আবার এটার থেকে এটাও একটা পেতে পারো, দুটো পাবে, এটার থেকে কটা পাবে একটা, আবার এটা বেক করে এটাও যেতে পারে দুটো, তিনটে, তিনটে রেজোনেটিং স্ট্রাকচার পাবে, টোটাল চারটে পাবে ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তাহলে যার রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি তার স্টেবিলিটি তত বেশি। তাহলে দেখো কনজুগেট বেস অফ পার ক্লোরিক অ্যাসিড সেইটা কি হয় সব থেকে বেশি, যেহেতু পার ক্লোরিক অ্যাসিডের আমাদের কি হবে, পার ক্লোরিক অ্যাসিড তার কি হবে অ্যাসিডিক ক্যারেক্টার, তার হচ্ছে কনজুগেট বেস স্টার স্টেবিলিটি বেশি, তাহলে আমরা বলতে পারবো এটার অ্যাসিডিক ক্যারেক্টার সব থেকে বেশি। এই জন্য দেখো এর যে পিকে ভ্যালু হবে সেটা হবে লো, আর এর ক্ষেত্রে পিকে ভ্যালু হবে সব থেকে বেশি। ক্লিয়ার? এই অক্সো অ্যাসিড থেকে কিন্তু প্রশ্ন আসে। এবার আরো একটা অনেকে ব্যাখ্যা করে যে অক্সিডেশন নাম্বার, মানে ধরো অক্সিডেশন স্টেট অফ দ্য সেন্ট্রাল মেটাল আয়ন উইথ দ্য ইনক্রিজ অফ অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল আয়ন, এদের কি হয় অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে। কেন বাড়বে দেখো, এখানে সিএল এটা হচ্ছে তোমার +1 +3 +5 +7
তাহলে যত এদের বাড়বে এদের কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে, এরা অক্সিজেনের থেকে তত বেশি ইলেকট্রন নিয়ে নেবে, তার ফলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আসবে, আর অক্সিজেনের মাথায় যত প্লাস চার্জ সে তত তাড়াতাড়ি হাইড্রোজেনকে রিলিজ করবে। এটা দিয়েও তুমি ব্যাখ্যা করতে পারো। তাহলে কি হবে, উইথ দ্য ইনক্রিজ অফ অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল মেটাল আয়ন, তাদের অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে। যেহেতু ইন কেস অফ HClO4 তার নাম হলো পারক্লোরিক অ্যাসিড, এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার +7 দ্যাট ইজ সব থেকে বেশি, তাহলে এর অ্যাসিডিক ক্যারেক্টারও সব থেকে বেশি। বাস, এখান থেকে আর কিছু দরকার নেই। এবার চলে আসো ইন্টারহ্যালাইড হ্যালোজেন কম্পাউন্ডস। ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড কি হচ্ছে না, হ্যালোজেনগুলোই নিজেদের মধ্যে ডিফারেন্ট হ্যালোজেন নিজেদের মধ্যে কি করে, যৌগ গঠন করে। যৌগ গঠন করে কিভাবে না, তাদের আমরা বলবো ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড। যেমন ধরো ClF3, ClF, এইগুলো হবে এরকম তুমি দেখতে পাবে। কিন্তু এদের একটা শর্ত আছে। কি শর্ত না, যেটা সেন্ট্রাল মেটালে থাকবে, যেমন ধরো এখানে আমরা লিখেছি XY, তাহলে মনে রাখবে যেটা সেন্ট্রাল, যেটা একটাই থাকবে, তার কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি কম হতে হবে বাট সাইজ বেশি হতে হবে। তাহলে কি হবে, X এর ইলেকট্রোনেগেটিভিটি হতে হবে হায়ার দেন দ্য আদার হ্যালাইড, বাট এর সাইজ কি হতে হবে, এর সাইজ হতে হবে বেশি। আর বাকি যে অন্য হ্যালাইডটা থাকবে তার কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি হতে হবে হায়ার, ইলেকট্রোনেগেটিভিটি হতে হবে লোয়ার। এটা করছি, ইলেকট্রোনেগেটিভিটি হবে, সেন্ট্রাল মেটালের ইলেকট্রোনেগেটিভিটি হবে লোয়ার, আর এটার হবে ইলেকট্রোনেগেটিভিটি হায়ার, বাট সাইজ কি হবে, শর্টার। এইভাবে আমরা দেখতে পাই, কি দেখতে পাই, XY দেখতে পাই, XY3 দেখতে পাই, XI5 দেখতে পাই, XI7 দেখতে পাই, এরকম আমরা দেখতে পাবো। দেখো, X শুড বি হ্যালোজেন অফ লার্জার সাইজ, Y শুড বি হ্যালোজেন অফ স্মলার সাইজ, অ্যান্ড X ইজ মোর ইলেকট্রোপজিটিভ। এইটা হচ্ছে ইন্টার হ্যালোজেনের শর্ত, না হলে কিন্তু ইন্টার হ্যালোজেন হবে না। এবার এখান থেকে যেইগুলো প্রশ্ন আসে সেটা হচ্ছে এদের শেপ দেখার জন্য ধরো আমি দুটো তিনটে এক্সাম্পল তোমাদের করাবো। দ্যাট ইজ দেখো BrF3 বা ClF3। দেখো, যে কোনো কিছু শেপ দেখতে গেলে বা হাইব্রিডাইজেশন দেখতে গেলে আমি সবার প্রথমে যেটা বলি, এদের হাইব্রিডাইজেশন নাম্বার বের করো। কি হয়, হাফ গুণিতক ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। ঠিক আছে, কতগুলো নাম্বার অফ মোনোভ্যালেন্স অ্যাটম আছে, যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে প্লাস নেগেটিভ চার্জ, আর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে মাইনাস পজিটিভ চার্জ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। এবার দেখো আমাদের কমপ্লেক্সটা কি নিয়েছি, আমরা কমপ্লেক্সটা নিয়েছি BrF3। তাহলে এখানে হাফ করে দাও, Br এর দেখো যতগুলো হ্যালোজেন কম্পাউন্ড আছে আউটার মোস্টে কতগুলো থাকে, 7টা ইলেকট্রন, 7 প্লাস দেখো কতগুলো মোনোভ্যালেন্ট, ফ্লোরাইড তো মোনোভ্যালেন্ট, হ্যালোজেনগুলো সব মোনোভ্যালেন্ট, তাহলে কতগুলো হবে, 3টে, বাকি সব 0। তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার কি হবে, 5। যদি 5 হয় তাহলে হাইব্রিডাইজেশন কি হবে, sp3d। তাহলে জিওমেট্রি কি হবে, TBP। তাহলে দেখো স্টেরিক নাম্বার কি হবে, এটা জিওমেট্রি বলেছি আমি, শেপ নয় কিন্তু। তাহলে দেখো এদের কিন্তু স্টেরিক নাম্বার কত হবে, স্টেরিক নাম্বার হতে হবে 5, যেহেতু হাইব্রিডাইজেশন নাম্বার 5। কিন্তু এখানে বন্ড পেয়ার কতগুলো হতে পারে, 3টে ফ্লুরিন আছে, তার মানে 3টে বন্ড পেয়ার হতে পারে, বাকি দুটো তাহলে কি হবে, লোন পেয়ার। ক্লিয়ার? তাহলে শেপ কেমন হবে, দেখো শেপ টিবিপি হলে কেমন হয়, Br। ক্লিয়ার? এইভাবে থাকবে। এবার আমরা জানি যদি
অ্যাকর্ডিং টু ভেসপার থিওরি লোন পেয়ার গুলো কখনোই অ্যাক্সিয়াল পজিশনে থাকতে পারে না, কারণ যদি অ্যাক্সিয়াল পজিশনে থাকে তাহলে কি হবে, বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন সব থেকে বেশি হবে। এগুলো তোমরা আমাদের ভেসপার থিওরির ভিডিও দেখতে পারো ক্লাস 11-এর, সেখানে কিন্তু এইগুলো সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তাহলে দেখো লোন পেয়ার গুলো কিন্তু এইভাবে থাকে। ঠিক আছে, দুটো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে, এর মধ্যে অ্যাঙ্গেলটা কত 120। নেক্সট দেখো আমাদের আয়োডিন গুলো কেমন আছে, সরি এফ গুলো কেমন আছে, এফ এফ এফ, তাহলে শেপটা কেমন হবে, শেপটা হবে টি শেপ। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। নেক্সট আরেকটা তোমাদের আমি দেখাবো, বাকিগুলো তোমরা একই পদ্ধতিতে করবে, দ্যাট ইজ ICl3 ICl2। তাহলে প্রথমে কি বের করব, হাইব্রিডাইজেশন নাম্বার কি হবে, হাফ সেন্ট্রাল মেটাল আয়ন হ্যালোজেন আছে মানে 7, দুটো ক্লোরিন তার জন্য 2, আচ্ছা ICl2, আচ্ছা ICl2 এইভাবে এক্সিস্ট করে না, Cl2 দেখায় না বাবা, ভুল করলাম, তাহলে ওখানে আমাকে ICl2 মাইনাস করতে হবে। এটা হতে পারে একটা Cl বেরিয়ে গেছে, ICl3 মাইনাস, Cl2 মাইনাস দেখতে কেমন হবে দেখো +1, তাহলে এবার হয়ে যাবে 5। তাহলে শেপ কি হবে, স্টেরিক নাম্বার কি হবে, সেটাও হয়ে যাবে 5, যার মধ্যে লোন পেয়ার থাকবে 3টে, বন্ড পেয়ার থাকবে 2টো, কারণ 2টো Cl আছে। সে জিওমেট্রি কি হবে, TBP, একইভাবে সাজাও। আয়োডিন, তাহলে দুটো এফ কে একটা এদিকে দাও, একটা এদিকে দাও, বাকি লোন পেয়ার গুলো কেমন আছে, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, 3টে লোন পেয়ার এরকম ভাবে থাকে, যার তাহলে শেপ কি হবে আই শেপ, বা এটাকে লিনিয়ারও বলতে পারো। এই এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলোই মেনলি আসে। নেক্সট সর্বশেষ যেটা তোমাদের বলবো, দ্যাট ইজ পলিহ্যালাইড। আচ্ছা কয়েকটা ইম্পর্টেন্ট রিয়াকশন বলে দিই, ক্লোরিনের সঙ্গে NOH এর রিয়াকশন প্রচন্ড ইম্পর্টেন্ট, যেখানে কি হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হয়, কারণ দেখো এখানে Cl0 আর এখানে থাকে Cl এর -1, আর এখানে Cl এর সোডিয়াম হাইপোক্লোরাইড যেখানে থাকে 1 +1, তাহলে দেখো সাইমালটেনিয়াসলি ক্লোরিনের রিডাকশনও ঘটছে, অক্সিডেশনও ঘটছে, এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। কি তৈরি হয় না, সোডিয়াম হাইপোক্লোরাইড তৈরি হয় NaOCl, আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, এটা কিন্তু প্রচন্ডবার পরীক্ষায় এসছে, তাই এটা তোমাদের করিয়ে রাখলাম। নেক্সট হচ্ছে পলিহ্যালাইড, হ্যালাইড গুলোই নিজেদের মধ্যে কম্বাইন হয়, যেটা সব থেকে ভালো যৌগ আমরা দেখতে পাই এটা I3- I3+, এই দুটোর কিন্তু শেপ প্রচুর পরীক্ষায় আসে, তোমরা টেস্ট পেপারেও দেখতে পাবে। I3 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, I2-, এটাকে আমরা কিভাবে লিখতে পারি I2+। তাহলে দেখো অক্সিডেশন নাম্বার কি করে হবে, অক্সিডেশন হাইব্রিডাইজেশন নাম্বার আমরা কিভাবে করতে পারি, এটার ক্ষেত্রে হাফ ইন্টু আয়োডিনের হবে 7 প্লাস ইলেকট্রন দুটো নম্বর, আর দুটোকে আমরা ওর সাথে যুক্ত মোনোভ্যালেন্ট অ্যাটম ধরে নিতে পারি, মাইনাস আছে তাই মানে +1, এটা হবে 5, তাহলে স্টেরিক নাম্বারও কি হবে 5, TPP শেপ। এখানে প্রশ্ন আছে সেন্ট্রাল মেটালের ঠিক কতগুলো লোন পেয়ার থাকে, তাহলে দেখো 3টে লোন পেয়ার এইভাবে, আর দুটো আয়োডিন এইভাবে থাকে, এটাও কি হবে আই শেপ। এবার যদি I3+ হয়, দেখো এইভাবে হয়ে গেল, যদি I3+ হয় তাহলে কিভাবে থাকবে I3+, সিমিলারলি একইভাবে হাইব্রিডাইজেশন নাম্বার হাফ, সেন্ট্রাল মেটাল আয়ন 7, দুটো মোনোভ্যালেন্ট 2 -1, কারণ প্লাস চার্জ আছে, তাহলে কত হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে 7 2 9/8 4, তাহলে স্টেরিক নাম্বার কত 4, কতগুলো বন্ড পেয়ার আছে 2 বন্ড পেয়ার, বাকি 2 কি হয়ে যাবে লোন পেয়ার।
আচ্ছা, হাইব্রিডাইজেশন কি হবে? sp3। তাহলে জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল। আই আই দুটো দিয়ে দাও, বাকি দুটো কি থাকবে? লোন পেয়ার। এরকম ভাবে যৌগটা থাকবে প্লাস, তাহলে শেপ কি হবে? শেপ দেখো ভি শেপ। জিওমেট্রি, এটাই আমাদের গ্রুপ 17 কিন্তু শেষ। এবার আমাদের পড়তে হবে গ্রুপ 18, আর তারপরে গ্রুপ 16 আমরা এই সপ্তাহের মধ্যে গ্রুপ কেমিস্ট্রি আর পলিমারটা আমরা শেষ করব। চলো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।